জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। দুই শব্দ গুপ্ত, সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান, আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো। সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনায় নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। হঠাৎ গুপ্ত ইস্যুতে উত্তপ্ত পুরো দেশ। মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাতে দুই সংগঠনের পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্লোগানে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন, রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ, যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে। দর্শক, কথায় আছে চোরের মনে পুলিশ পুলিশ, এবং এটাই কিন্তু দেখিয়ে দিয়েছে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীরা এবং এমপি মন্ত্রীরা। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বিএনপির নেতা কর্মীরা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু দেশের বাইরে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কিন্তু ভারতে ছিল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু লন্ডনে ছিল। এবং যারাই কিন্তু গুপ্ত ছিল তারাই কিন্তু গুপ্ত নিয়ে কথা বলেছে এবং গুপ্ত দাবি করতেছে জামাত ইসলাম এবং জামাত শিবিরকে। এবং চট্টগ্রাম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে যে সংঘর্ষ হয়েছে, এবং সংঘর্ষ নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। এবং এখান থেকে কিন্তু বেরিয়ে আসলো এই গুপ্ত শব্দ এবং গুপ্ত রাজনীতি। এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গুপ্ত ছিল না, গুপ্ত ছিল শুধু বিএনপি, এবং তারাই কিন্তু গুপ্ত বলতে। তো দর্শক, এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শুরুর মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সবাই ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। জাতীয় ইমাম উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন, রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ, যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। আবিধানিকভাবে এই শব্দের অর্থ গোপন বা লুকানো হলেও আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী এক টাইম বোমায়। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জাতীয় সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে লুটপাট সামলাতে সরকার খাবি খাচ্ছে, সেই লুটপাটের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর এক ভয়ঙ্কর ডাবল গেম খেলতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের চাপে পড়ে 24 ঘন্টার মধ্যেই সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলাম। মাত্র দুদিন আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকটে যখন বর্তমান বিএনপি সরকার দিশেহারা, জনরোষ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে
সরকারি দলকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। শুধু মৌখিক ঘোষণাই নয়, তিনি এই সংকট সমাধানে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন। যদি সরকারি দল ফিল করে যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব। খাদের কিনারে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেল। প্রধানমন্ত্রী তারেক রহমান কালক্ষেপণ না করে পরদিনই 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করলেন। জামায়াত আমিরের প্রস্তাবকে সম্মান দেখিয়ে সেই কমিটি বিরোধী দল থেকেই 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 5 জন সরকারি দলের এবং 5 জন বিরোধী দলের। আপাতত দৃষ্টিতে এই যে একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা মনে হলো, রাজনীতির অন্দরমহলে বেজে ওঠে বিপদের সাইল। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক দিন হিসাবে বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে। গতকালকে একটা ফেক পটোকার্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্রদলের সন্ত্রাসীরা তাকে জীবন নাশের জন্য তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় গিয়েছিল। থানায় গিয়ে জিডি করার জন্য গিয়েছিল, একটা সাধারণ ডায়েরি করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে যখন থানায় গিয়েছে, ওই সময়ে থানার মধ্যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা এবং বহিরাগত সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল মাহমুদ এবং তার সাথে যারা ছিল তাদের সবার উপর বর্বরচিত হামলা করে। পরবর্তীতে আমাদের ডাকসুর পক্ষ থেকে মুসাদ্দিক, জোবায়ের সহ একটা প্রতিনিধি যায়। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে ওসির রুম পর্যন্ত মারতে মারতে এবং তাদেরকে বেদরক পিটাতে পিটাতে তাদেরকে রুম পর্যন্ত নিয়ে যায়। এবং পুরো এই যে হামলা, সে হামলা আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস এবং বিভিন্ন পর্যায়ে তাদের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি, বহিরাগত নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। এবং গতকালকে সারা রাত ধরে আমরা দেখতে পেয়েছি এবং পুরো ঘটনা জুড়ে একটা ফেক ফটোকার্ড নিয়ে তারা সারা দেশে একটা ক্যাম্পাসগুলোতে একটা সহিংসতার মাধ্যমে আধিপত্য বিস্তার করা। যখন এই ঘটনা নিয়ে আলাপ হচ্ছিল, তখন বাংলাদেশের যত প্রমিনেন্ট ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে, সেই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো তারা বারবার বলছিল এটা একটা রিউমার, একটা গুজব, এই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ দেয়নি। কিন্তু এই রিউমারের পরও তারা এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য কালকে এই ঘটনাটা তারা ঘটিয়েছে। যখন এই ঘটনাটা হচ্ছিল, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছে সবাইকে আমরা ফোন দিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি তারা এই হামলায় তো তারা এই হামলা বন্ধ করবে তো দূরের কথা, আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হামলা সহযোগী ছিল। একই সাথে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের পুলিশের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম, সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে গতকালকে যে হামলা হয়েছে থানায় শিক্ষার্থীদের উপর, যেভাবে নৃশংস হামলা, এই হামলায় পুলিশ, ছাত্রদল, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই একাকার হয়ে গতকালকে এই নৃশংস হামলা চালিয়েছে। দর্শক, এই দেশের মানুষ কিন্তু ভালো করে জানে গুপ্ত কারা ছিল এবং গুপ্ত রাজনীতি কারা করতে, এবং যারাই কিন্তু গুপ্ত রাজনীতি করতেছে এবং তারাই কিন্তু জামাত ইসলামকে এবং জামাত শিবিরকে গুপ্ত বলতেছে। এবং এই দেশের মানুষ চায় যারাই রাজনীতি করুক, যারাই ক্ষমতা থাকুক, তারা জানি গুপ্ত রাজনীতি না করে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।